সাধারণত বৃষ্টির পানি যেটা সেটা নিরপেক্ষ হওয়ার কথা, কারণ পানিটা বাষ্প হয়ে উপরে যায় আবার নেমে আসে। সাধারণ বৃষ্টির পানি বাতাসের মধ্যে থাকে কার্বন ডাই অক্সাইড, আর বৃষ্টির পানি খুবই সামান্য, এই যে এখানে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে দ্রবীভূত করলে কার্বনিক অ্যাসিড তৈরি করে। আর এই অ্যাসিডটা, এই বিক্রিয়াটা খুব সামান্য, হ্যাঁ, সামান্য পরিমাণ কার্বনিক অ্যাসিড থাকে বৃষ্টির পানিতে। যখন বৃষ্টির পানিটা ভূপৃষ্ঠে নেমে আসে, বায়ুর নিম্ন স্তরের দিকে কার্বন ডাই অক্সাইড থাকে, তার সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই যে সামান্য পরিমাণ কার্বনিক অ্যাসিড মিশ্রিত থাকার কারণে এটা খুবই কম আয়নিত হয়। এই যে এই জিনিসটা থাকার জন্য, এটি থাকার জন্য বৃষ্টির পানি সামান্য অম্লীয় হয়। বৃষ্টির পানি সামান্য অম্লধর্মী হয়, এটা স্বাভাবিক অম্লধর্মী হতে পারে হয়। তো বৃষ্টির পানি একটু অম্লধর্মী হলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু কোনো কারণে যদি ওই বৃষ্টির পানি অ্যাসিডের মাত্রা অনেক বেশি হয়ে যায়, ভালো করে শোনো, বৃষ্টির পানিতে যদি কোনো কারণে এই অ্যাসিডের মাত্রা যদি অনেক বেশি হয়ে যায়, পিএইচ মান, মোটামুটি পিএইচ মানটা বৃষ্টির পানিতে যেটা থাকে সেটা ধরা হয় 6 এর উপরেই, মোটামুটি ধরা হয় 6 এর উপরেই ধরা হয় থাকে বৃষ্টির পানির পিএইচ মান, 5.6 পর্যন্ত ধরা হয়। তাহলে সাধারণত বৃষ্টির পানির পিএইচ মান, এর পিএইচ সাধারণ বৃষ্টির পানিতে পিএইচ মান 5.6 পর্যন্ত হতে পারে, 7 হলেও কোনো সমস্যা নাই, এটা তো আরো ভালো, কিন্তু 5.6 পর্যন্ত হতে পারে, এটা হতে পারে। এইটা হচ্ছে সাধারণ পানি আর কি, বৃষ্টির পানিটা সাধারণ অবস্থায় থাকলে 5.6 পর্যন্ত হতে পারে। তাহলে যদি বৃষ্টির পানির পিএইচ মান 5.6 এর নিচে নেমে আসে কোনো কারণে, তখন ওইটার মধ্যে অ্যাসিডের মাত্রা একটু বেশি হয়ে যায়, তখন ওই বৃষ্টির পানিটাকে ওই অ্যাসিড বৃষ্টি বলা হয় থাকে। তাই বলে অনেকের মাথায় এরকম চিন্তা আসতে পারে যে আকাশ থেকে একদম অ্যাসিড পড়তেছে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড পড়তেছে, ওইটাকে অ্যাসিড বৃষ্টি বলে না। মানে বৃষ্টির পানির মধ্যে একটু অ্যাসিডের পরিমাণ বেশি থাকলেই তখন সেটা অ্যাসিড বৃষ্টি হয়ে যায়। তো এই মানটা যত নিচে নেমে আসবে তার মধ্যে অ্যাসিডের মাত্রা তত বেশি হবে না কম হবে? হ্যাঁ, তো এটা অনেক বেশি হবে। তার মানে এটা 3.5 পর্যন্ত আসতে পারে, এমনটাও হতে পারে 3.5 পর্যন্ত, তারও নিচে আসতে পারে, এমনটাও হতে পারে। অ্যাসিড বৃষ্টি কি জিনিস এটা আমরা জেনে গেলাম। তো এই কাজটা কেন হয় অ্যাসিড বৃষ্টির মধ্যে, এই কাজটা কেন হয়? তাহলে আমরা তো নর্মালি জানি যে কার্বন ডাই অক্সাইড থাকলে এই কাহিনীর জন্য একটু হতে পারে। তো কার্বন ডাই অক্সাইডকে তো আমরা বায়ু থেকে অপসারণ করতে পারবো না। কার্বন ডাই অক্সাইড না থাকলে গাছ তো সালোক সংশ্লেষের মাধ্যমে কোনো খাদ্য তৈরি করতে পারবো না, আর খাদ্য তৈরি না হলে তো আমরাও থাকবো না। যে কারণে কার্বন ডাই অক্সাইড থাকতে হবে, কিন্তু অন্য কোনো কারণে। তাহলে এটার কারণটা হচ্ছে মানব সৃষ্ট কিছু কারণ রয়েছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হয়ে থাকে। আমাদের প্রতিনিয়ত আমাদের ব্যবহার করার জিনিসপত্র, বিভিন্ন ধরনের আমাদের শৌখিনতা, আরাম আয়েশের জন্য আমরা নিত্য নতুন জিনিসপত্র তৈরি করে থাকি। এই জিনিসগুলো তৈরি করতে গিয়ে আমাদের পরিবেশের মধ্যে ক্ষতিকর কিছু গ্যাস নিঃসরিত হয়, মানে বাতাসের মধ্যে কিছু ক্ষতিকর গ্যাস এসে পৌঁছে যায়। এই গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক গ্যাসটা আছে সালফার ডাই অক্সাইড। এই সালফার ডাই অক্সাইড গ্যাসটাই কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য 1 নম্বর কালপিট, মানে প্রধানত দায়ী। আর কেমিক্যালসের রাজা কাকে বলা হয়, রাসায়নিক দ্রব্যের রাজা কাকে বলা হয়? এইটা পৃথিবীতে যত প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড এই জন্যই কেমিক্যালসের রাজা। সালফিউরিক অ্যাসিড তৈরির সময় কিন্তু সালফারকে পুড়ে, এই যে H2SO4 তৈরিতে সালফারকে পোড়ানো হয় বিভিন্ন ভাবে, সালফার বা সালফারের কোনো যৌগকে সালফারকে দহন করা হয়, বা অন্য কোনো ভাবে সালফারের কোনো যৌগ রয়েছে সেইটা দহন করলেও কিন্তু সালফার ডাই অক্সাইড তৈরি হয়। সেই সালফার ডাই অক্সাইড আবার একে জারিত করা হয়, পরে সালফার ট্রাই অক্সাইডে পরিণত করা হয়। সেই সালফার ট্রাই অক্সাইডের সাথে পানি মিশিয়ে আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করি। এই কাজটা, এইটুকু কাজ করতে গিয়ে আমাদের সালফার ডাই অক্সাইড আর সালফার ট্রাই অক্সাইড কিন্তু বাতাসের মধ্যে চলে আসে। আমরা তো জানি চালকোজের নাম শুনছো তো নাকি, আকরিক উৎপাদক।
চালকোজেন মানে হচ্ছে আকরিক উৎপাদক। চালকোজেন মৌল কোনগুলাকে বলে বলতো? সালফার আর অক্সিজেন কিনা? হ্যাঁ, তো এখন শিল্প ক্ষেত্রে কিন্তু আমরা কোনো যদি একটা আকরিক ব্যবহার করি, যেমন ধরো FeS, এই যে ফেরাস সালফাইড, এটাও একটা একটা আকরিক। তারপর হচ্ছে CuFeS2, এটাও একটা আকরিক। এটাকে বলেছে কপার পিরাইটস, এটা আয়রন পিরাইটস বলা হয়। এই আকরিক গুলো থেকে যখন লোহা বা কপার আলাদা করা হয়, তখন এটাকে কিন্তু হ্যাঁ কি করা হয়? দহন করা হয়। দহন করলে সালফার ডাই অক্সাইড হয়। তারপরে হচ্ছে Fe2O3, এই টাইপের যৌগ তৈরি হয়। এই দেখো, এই সালফার ডাই অক্সাইডটা কিন্তু, এটাকে যদি আমরা দহন করি কপার বা আয়রন তৈরি করার সময়, এখানে কিন্তু কপার অক্সাইড তৈরি হয়, সালফার ডাই অক্সাইড তৈরি হয়, আয়রনের অক্সাইড তৈরি হয়, এই জিনিসগুলো তৈরি হয়। তো এই যে এগুলোকে যখন আমরা দহন করতে যাচ্ছি, তখন কিন্তু যে কোনো ভাবেই হোক না কেন সালফার ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়ে যাচ্ছে। এই সালফার ডাই অক্সাইড গ্যাসটা বায়ুতে মিশে যাচ্ছে, এই সালফার ডাই অক্সাইড গ্যাস বায়ুতে মিশে যায়, বায়ুতে চলে আসে। বায়ুতে আসার পর এই সালফার ডাই অক্সাইড গ্যাসটা বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হতে পারে, নাও হতে পারে। বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ডাই অক্সাইড হতে পারে। এটা যে হবেই এমনটা গ্যারান্টি নাই, এটা সামান্য হতে পারে। এখন এই সালফার ডাই অক্সাইডটা যদি বৃষ্টির পানিতে জলীয় বাষ্পের সাথে মিশে যায়, তাহলে সালফিউরাস অ্যাসিড হয়। আর সালফার ডাই অক্সাইডটা যদি মিশে যায়, তাহলে কিন্তু সালফিউরিক অ্যাসিড হয়। এই যে এই অ্যাসিড গুলো হয়। তাহলে এই যে বৃষ্টির পানির মধ্যে অ্যাসিড গুলো এইভাবে কিন্তু ঢুকে যাচ্ছে। তাহলে শিল্প ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের লোহা, তামা এগুলো ব্যবহার রয়েছে শিল্প ক্ষেত্রে। যেমন বাংলাদেশে অনেকগুলো কিন্তু ইস্পাত কারখানা রয়েছে, সেখানে আকরিক ব্যবহার করা হয়। আকরিক ব্যবহার মানেই হচ্ছে সালফার ডাইঅক্সাইড তৈরি হবেই। তারপর এটা একটা গেল, আর একটা হচ্ছে কয়লা শিল্পে। দেখো, কয়লা শিল্পে, কয়লা কয়লা কোথায় ব্যবহার করা হয় বলতো? ইটের ভাটায় বিদ্যুৎ। তাহলে কয়লার ব্যবহার হচ্ছে ইট ভাটা, ইট ভাটা আর বিদ্যুৎ তৈরিতে, বিদ্যুৎ তৈরিতে। ইট ভাটায় এবং বিদ্যুৎ তৈরির সময় কয়লা কার্বনের সাথে ভেজাল হিসেবে সালফার থাকে। কার্বনের সাথে এই সালফার ভেজাল থাকে, হ্যাঁ ভেজাল। এইটাকে যখন আমরা পুড়তে যাব আগুনে, তখন কিন্তু কার্বন ডাই অক্সাইডের সাথে সামান্য পরিমাণ সালফার ডাই অক্সাইড তৈরি হয়। এই সালফার ডাই অক্সাইড আবার ওই যে এই ধরনের ঘটনা ঘটিয়ে কি করে? সালফিউরিক অ্যাসিড তৈরি করে। তাহলে যে কয়লার মধ্যে সালফার থাকে সেটা নিম্নমানের কয়লা। তাহলে সালফার মুক্ত কয়লা, একেবারে 100% সালফার মুক্ত কোনো কয়লাই নাই। এই জন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা কয়লা ভিত্তিক ভিত্তিক যে শিল্প ক্ষেত্রগুলো আছে, সেগুলো পরিবেশের জন্য খুব ক্ষতিকর। তাহলে এটা একটা আমাদের এই সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড তৈরির কারণ। পরবর্তীতে তো এটা হয়তো বুঝে গেছো যে বিভিন্ন ভাবে সালফারের যৌগগুলো আমাদের পরিবেশের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এই যৌগগুলো যখন মিশে গিয়ে আমাদের বৃষ্টির পানির মধ্যে সালফিউরিক অ্যাসিড বা সালফিউরাস অ্যাসিড তৈরি করতেছে, সেই অ্যাসিড গুলো কিন্তু ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড এসে মাটির মধ্যে পড়লো ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠের গঠনগত উপাদান কি? ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের যৌগ, এগুলো হচ্ছে ভূপৃষ্ঠ। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, এদের যৌগগুলো, এগুলো হচ্ছে মাটি, ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ তো যেমন মনে করে নিলাম যে সালফিউরিক অ্যাসিডের সাথে ভূপৃষ্ঠে ক্যালসিয়াম কার্বনেট আছে বা ক্যালসিয়াম অক্সাইড আছে, এটা মাটির একটা গঠনগত উপাদান। তাহলে এটার সাথে যদি এটা বিক্রিয়া করে, তাহলে কি হবে? ক্যালসিয়াম সালফেট তৈরি করবে। তারপরে কি তৈরি করতে পারে? কার্বনিক অ্যাসিড তৈরি করতে পারে, এটা হতে পারে। অথবা যদি এরকম ধরনের যৌগ তৈরি করতে পারে। তো বিশেষ করে ক্যালসিয়াম থাকলে আমাদের সমস্যা নাই। যদি সেখানে মনে করো সোডিয়াম কার্বনেট যৌগ আছে পানিতে, ধরে নাও, তাহলে কি যৌগ হবে? সোডিয়াম সালফেট তৈরি হবে। আর এদিকে যা হয় হোক, এই সোডিয়াম সালফেট যৌগটা তৈরি মানে কি? এটা বৃষ্টির পানিতে ধুয়ে যাবে, এগুলো পানিতে দ্রবণীয়, এটা কিন্তু পানিতে অদ্রবণীয়। তো বেশিরভাগ যৌগই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পানিতে দ্রবণীয় যৌগ তৈরি করে। তো এটা একটা বিষয়। তাহলে অ্যাসিড বৃষ্টি কি কারণে হচ্ছে, এটা একটা আমরা কারণ জানতে পারলাম। প্রধান কারণ হচ্ছে সালফার এর যৌগ আর কি, সালফারের অক্সাইড গুলো। তাহলে প্রধান কারণ হচ্ছে সালফারের অক্সাইড। 2 নম্বর কারণটা হচ্ছে
নাইট্রোজেনের যৌগ, নাইট্রোজেনের অক্সাইড। অ্যাসিড বৃষ্টির কারণ প্রধানত কি হলো? সালফারের অক্সাইড, অর্থাৎ SO6, বিভিন্ন প্রকার অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। এটা হলো এক। 2 নম্বর কারণ হলো নাইট্রোজেনের অক্সাইড, NO6। এখন প্রশ্নটা তোমাদের হতে পারে, হয় সালফারের অক্সাইডটা তো না হয় পাওয়া গেল খনি থেকে, নাইট্রোজেনের অক্সাইডটা কোথায় আমরা পাবো? নাইট্রোজেনের অক্সাইডটা আসলে কোথাও পাওয়ার উপায় নাই। নাইট্রোজেনের অক্সাইডটা আমরা পেতে পারি বিভিন্নভাবে। আমাদের বর্তমানে আধুনিক যুগে মোটর যান বা কলকারখানা প্রচুর রয়েছে। তাহলে আমাদের যে ভেহিকল গুলো, অর্থাৎ যে যানবাহন গুলো রয়েছে, সেখানে কি দহন হয় বলতো? সেখানে একটা পিস্টন আছে, পিস্টনের মধ্যে কি দেয়া হয়? পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো চালনা করা হয়। এই জিনিসটা চালনা করার জন্য ওখানে বাতাস লাগে কিনা? মূলত মোটর যানের ইঞ্জিনে, হ্যাঁ ইঞ্জিনে, একটু চিন্তা করো, মোটর যানের ইঞ্জিনে জ্বালানি, এই যে জ্বালানি আছে, এই জ্বালানিটার সাথে বায়ু, নাইট্রোজেন আর অক্সিজেন, বায়ু মানে তো নাইট্রোজেন অক্সিজেন, এইখানে যখন দহন হয় তখন তৈরি হয় কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তৈরি হওয়ার এইটাই মূলত হয়, আর শক্তি তৈরি হলো। কিন্তু ওই জায়গায় ইঞ্জিন কিন্তু ক্রমান্বয়ে গরম হতে থাকে। স্বাভাবিক তাপমাত্রায় কিন্তু নাইট্রোজেন আর অক্সিজেন কখনোই বিক্রিয়া করে না। যদি স্বাভাবিক তাপমাত্রায় বিক্রিয়া করত, তাহলে আমরা কি বাতাসের মধ্যে নাইট্রোজেন আর অক্সিজেন আমরা পেতাম না। না পেয়ে কি পেতাম? নাইট্রোজেন আর অক্সিজেনের যৌগ আমরা পেতাম। স্বাভাবিক তাপমাত্রায় নাইট্রোজেন আর অক্সিজেন কখনোই বিক্রিয়া করে না। সুতরাং এইখানে কোনো ভেজাল থাকার কথা না। কিন্তু কোনো কারণে ইঞ্জিনের ত্রুটি থাকতে পারে, অথবা যখন ইঞ্জিনটা বেশি গরম হয়ে যায়, ইঞ্জিন উত্তপ্ত হলে, হ্যাঁ এই ইঞ্জিন উত্তপ্ত হলে, ইঞ্জিন চালু থাকলে তো উত্তপ্ত হবেই, তাহলে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত হলে এই উচ্চ তাপমাত্রায় ওই যে নাইট্রোজেন আর অক্সিজেন তখন ওরা বিক্রিয়া করে, নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে NO গ্যাস তৈরি করে। এই যে NO গ্যাস, এই NO গ্যাসটা এইভাবে তৈরি হতে পারে মোটরযানের ইঞ্জিন থেকে, এটা একটা কারণ। 2 নম্বর কারণটা হচ্ছে NO গ্যাস কোথা থেকে তৈরি হতে পারে? আগের দিনে তোমাদের বলছিলাম বজ্রপাতের মাধ্যমে। বজ্রপাতের সময় 3 হতে 3500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়? এখানে 3000 হতে 3500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় NO গ্যাস তৈরি হয়। এটা একটা কারণ। তাহলে একটা হলো মোটর গাড়ির জ্বালানি থেকে NO গ্যাস বের হয়। 2 নম্বর বজ্রপাতের সময় NO গ্যাস তৈরি হয়। 3 নম্বর, তোমরা আগ্নেয়গিরি নাম শুনছো? আগ্নেয়গিরি, এই যে আগ্নেয়গিরি আছে, এইখানে আগুন বের হওয়ার সময় ওটা দেখো লাল টসটসে, ওইখানে তো অনেক গরম। ওই জায়গায় কিন্তু উত্তপ্ত অবস্থায় এই যে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে NO হতে পারে। সেই সাথে মাটির নিচ থেকে যে আউলো বলো জিনিসগুলো, লাভাগুলো বের হয়ে আসে, সেই জিনিসগুলোতে সালফারও থাকে। সেই সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইডও আগ্নেয়গিরিতে তৈরি হয়। তাহলে আমাদের বায়ু বায়ু মানে অ্যাসিড বৃষ্টির যে উপাদানগুলো, সেগুলোর মূল সাপ্লায়ার হচ্ছে বজ্রপাত। তো হবে ওখানে খুব সামান্য, ওইটা তেমন একটা ফ্যাক্টর না। আগ্নেয়গিরি একটা কারণ, মোটর গাড়ি যত বাড়তেছে তত এটা একটা কারণ, যান্ত্রিক যুগে যন্ত্রপাতি বা কলকারখানা এটা একটা কারণ। এইগুলো হচ্ছে আমাদের সালফার আর নাইট্রোজেনের যৌগ তৈরির কারণ। এই যে NO যৌগটা যখন চলে আসলো বাতাসের মধ্যে, তখন এই NO বাতাসের অক্সিজেনের সাথে এটা কিন্তু সাথে সাথে বিক্রিয়া করে বাদামি রঙের NO2 গ্যাস তৈরি করে। এই NO2 গ্যাসটা যখন বাতাসের মধ্যেই তো রয়েছে, সেটা পানির সংস্পর্শে আসলে নাইট্রিক অ্যাসিড হয়ে যায়। এই নাইট্রিক অ্যাসিডটা যখন মাটির মধ্যে এসে পড়ে, তখন মাটিতে যদি থাকে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে সেখানে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করতে পারে, নাইট্রেট তৈরি করে, আর অন্যান্য তৈরি করবে। গাছপালার জন্য আবার উপকারী লবণ, কিন্তু কিছু অপকারী দিকও রয়েছে। তাহলে আমরা অ্যাসিড বৃষ্টি কি
অ্যাসিড বৃষ্টি কেন হয় তার কারণগুলো কি জানতে পেরেছি? যে পানির মধ্যে অ্যাসিড ঢুকে যায় কিভাবে, এই দুইটা মূল কারণ, আর অন্যান্য কারণগুলো ওগুলো ধরার মধ্যে চলে না। তো শোনো, অ্যাসিড বৃষ্টির যে উপাদানগুলো সেগুলো বাতাসে কিভাবে ঢুকে যাচ্ছে সেটা আমরা জানতে পারলাম। তো এই কাজগুলো সাধারণত কোথায় হয়? শিল্প প্রধান অঞ্চল, অর্থাৎ যে জায়গায় শিল্প কারখানা বেশি, যেমন বাংলাদেশের চিটাং এর ওইদিকে শিল্প কারখানা প্রচুর রয়েছে। তো আমাদের দেশে শিল্পাঞ্চল বহির্বিশ্বের তুলনায় যৎকিঞ্চিত বলা যায় সামান্য। এগুলো যদি ইংল্যান্ড যখন রেনেসাঁ শিল্প বিপ্লব ঘটে তখনকার যুগের কথা চিন্তা করা যায়, তাহলে ওই দেশগুলোতে জাপান, চীন, আমেরিকা, তারপর হচ্ছে ইংল্যান্ড, এই দেশগুলোতে শিল্প কারখানায় প্রচুর এই কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। এগুলো উড়ে গিয়ে বাতাসের মধ্যে প্রচুর মেঘ তৈরি করে, এমন একটা অবস্থা সৃষ্টি করে সেখানে বৃষ্টির পানি মিশে একেবারে অ্যাসিডের পরিমাণ এত বেশি হয়ে যায়। কখনো কখনো 1984 সালে ভার্জিনিয়াতে অ্যাসিডের যে 2.7 পিএইচ মানের অ্যাসিড বৃষ্টি হয়েছিল। 2.7 মানে অনেক তীব্র অ্যাসিড বলা যায়, এই পরিমাণে অ্যাসিড পড়েছিল। এগুলো বিভিন্ন জায়গায় এই অ্যাসিড বৃষ্টিগুলো হয়ে থাকে। অ্যাসিড বৃষ্টির প্রভাব এখন আমরা আসি। অ্যাসিড বৃষ্টির প্রভাব, অ্যাসিড বৃষ্টির প্রভাবটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি যখন সরাসরি, যদি এটার মধ্যে অ্যাসিডের মাত্রা বেশি থাকে, এটা যদি আমাদের শরীরে ডাইরেক্ট গায়ের উপরে পড়ে তাহলে গায়ে হয়তো পোড়া যাবে না, কিন্তু সেটা গায়ে চুলকানি হতে পারে, ত্বকের ক্ষতি হবে আমাদের, হ্যাঁ ত্বক জ্বালা যন্ত্রণা করবে, তাহলে এরকম একটা হতে পারে। আর যদি একেবারে অ্যাসিডের মাত্রা অনেক বেশি হয় সেই ক্ষেত্রে ত্বক পুড়িয়ে ঝলসেও যেতে পারে, তাহলে আমাদের ত্বকের ক্ষতি করবে। হ্যাঁ, আমাদের ত্বকের ক্ষতি করে। সেই ক্ষতিটা কিরকম হতে পারে বলতো? ত্বকে জ্বালা পোড়া করতে পারে, বেশি পরিমাণ অ্যাসিড থাকলে ত্বক ঝলসেও যেতে পারে, অথবা বিভিন্ন প্রকার চর্মরোগ দেখা দিতে পারে। গাছপালার কি ক্ষতি করে? হ্যাঁ, গাছের ক্ষতি কি করবে? গাছের পাতার উপরে যদি অ্যাসিড বৃষ্টি পড়ে তাহলে গাছের পাতা হলদে হয়ে সেই পাতাগুলো একসময় মরে ঝরে চলে যাবে। যদি ওটাও না হয় তাহলে গাছের পাতা কোকড়া মোকড়া হয়ে, হ্যাঁ, সেটা নষ্ট হয়ে যেতে পারে এবং সালোক সংশ্লেষণের হার কমে যেতে পারে। গাছের ক্ষতি। মাছের কি ক্ষতি করবে? পানিতে যখন এসে ওই অ্যাসিড বৃষ্টি ধুয়ে টুয়ে সব তো যায় পানিতেই যাবে, নদী পুকুর এগুলোতেই চলে যাবে। তাহলে মাছের মধ্যে পিএইচ মান যদি বৃষ্টি মানে মাছ সাধারণত পুকুরে যখন থাকে সেখানে নিরপেক্ষ 6 থেকে 8-এর মধ্যে যদি পিএইচ মান থাকে তাহলে মাছের জন্য এটা স্বাভাবিক পরিবেশ। কোনো কারণে পুকুরের পানির পিএইচ মান কমে গেলে সেই ক্ষেত্রে ওই পুকুরের মাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখবা যে কোনো কারণে মাছ মরে সে ভেসে বেড়াচ্ছে, পরের দিন সকালবেলা বাচ্চা কাচ্চাগুলো মাছ ধরতেছে আর পাবলিকের খাওয়া দাওয়া হচ্ছে, তাহলে মাছ মরে যেতে পারে, এটা একটা কারণ। ভূত্বকের কি ক্ষতি হতে পারে? এটা তো মানুষের ত্বকের, এবার হচ্ছে ভূত্বকের। ভূত্বকের মানে মাটির চামড়া কি হয়, ওই যে দেখো মাটির চামড়া ক্ষয় হয়, ওই যে দেখো যখন অ্যাসিড তৈরি হয় অ্যাসিড গুলো এসে মাটিতে পড়ে, এই যে মাটি, এই এই জিনিসটাই হলো মাটি, ভূত্বক, মাটির চামড়া। হ্যাঁ, মাটির চামড়া। মাটির উপরে যখন অ্যাসিড এসে পড়ে তখন লবণ হয়ে যায়, এই লবণগুলো কিন্তু দ্রবণীয়, দ্রবণীয় যদি হয় তাহলে মাটি ক্ষয় হয়, তাহলে ভূত্বকের ক্ষতি হচ্ছে মাটি ক্ষয়, ভূমির ক্ষয় হয়, ভূমি ক্ষয় হয়। তারপরে হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে যে বিভিন্ন ভাস্কর্য থাকে এগুলো কিন্তু ওই ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট এই জাতীয় যৌগ দিয়ে তৈরি। তাহলে বিভিন্ন প্রকার ভাস্কর্য আর তাজমহল, হ্যাঁ তাজমহল, দালান কোঠা, ভাস্কর্য ইত্যাদি ইত্যাদি জিনিসগুলোর উপরে যখন অ্যাসিড বৃষ্টি পড়ে তখন এদের ক্ষয় হয়, ক্ষয় হয়, হ্যাঁ মলিন হয়ে যায়, চাকচিক্য নষ্ট হয়, মলিন হয়। তাজমহলের আগের যুগে যখন তৈরি করছে তখনকার চেহারা আর এখন তাজমহলের চেহারা অনেক হয়তো পরিবর্তন হয়ে গেছে। তাজমহলে যে মার্বেল পাথর এগুলো ক্ষয় হয়ে ওদের চকচকে ভাবটা নষ্ট হয়ে গেছে। এটা কয়েক বছর আগে তাজমহলের গায়ের উপর দিয়ে
ওইখানকার এক সাগরের কাদা মাটি এনে 6 মাস ওর উপরে লেপিয়ে দিয়ে রাখছে চকচকা করার জন্য। হয়েছে কিনা জানি না, তো মাঝে মধ্যে এরকম ধরনের কাজ কারবার করে। তাহলে আমাদের এই অ্যাসিড বৃষ্টি ইত্যাদি ইত্যাদি ক্ষতি সাধন করে। এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আগের জামানায় আদিম যুগে চলে যেতে হবে। কোনো প্রকার থালা বাসনে ভাত খাওয়া যাবে না, গাছের পাতায় ভাত খেতে হবে, ঘর বাড়ি দালান কোঠা তৈরি করা যাবে না, মাটিতে গুহা তৈরি করে সেখানে থাকতে হবে। হ্যাঁ, আর কোনো প্রকার শিল্প কারখানা রাখা যাবে না, ভেঙে চুরে ফেলতে হবে। তারপরে হচ্ছে যুদ্ধ করা যাবে না, যুদ্ধে কিন্তু সালফারের যৌগ ব্যবহার করা হয়। এই সালফারের যৌগগুলো বিস্ফোরণ হলে সালফার ডাইঅক্সাইড তৈরি করে। কোনো প্রকার যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করতে হবে ঢিল দিয়ে। হ্যাঁ, ইটের ঢিল, মাটির ঢিল, এগুলো দিয়ে যুদ্ধ করতে হবে। তরবারিও ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে ওই তরবারি তো আগুন জ্বালিয়ে লোহা বানাতে হয়, সেই লোহা থেকে আবারতে হবে। তাহলে আমরা যদি পৃথিবীর সৃষ্টির পর্যায়ে চলে আসি, তাহলে আমাদের অ্যাসিড বৃষ্টি থাকবে না। তো যাই হোক, এটাও সম্ভব না আমাদের দ্বারা। তাহলে অ্যাসিড বৃষ্টি থেকে রক্ষা করার জন্য যে কারখানার মালিকগুলো, ওদের বলে এই সালফার যেন বাতাসে না আসে, সাবধান। তোমাকে কি করতে হবে? চিমনি দিয়ে যে গ্যাসটা বের হবে, ওখান থেকে সালফারকে তোমাকে সরিয়ে নিতে হবে। তাহলে সালফারকে সরিয়ে নেওয়ার জন্য ওই কারখানার চিমনির মাথায় কি বসাতে হবে? যন্ত্র বসাতে হবে। এই যন্ত্রটার নাম হচ্ছে এফজিডি প্লান্ট লাগাতে হবে। এফজিডি প্লান্ট। এই যে এফজিডি প্লান্ট, এই এফটা মানে কি জানো? এফ মানে হচ্ছে ফ্লু, জি মানে হচ্ছে গ্যাস, ডি মানে হচ্ছে ডি সালফারাইজেশন। ফ্লু গ্যাস, ডি সালফারাইজেশন। কলকারখানা থেকে যে গ্যাসটা বায়ুতে নিঃসরিত হয়, সেই গ্যাসটাকে বলা হচ্ছে ফ্লু গ্যাস, এই ভাসমান গ্যাস। এই ফ্লু গ্যাসটা ডিসালফারাইজেশন মানে সালফার মুক্তকরণ, এর বাংলাটা এরকমই হবে। তাহলে কলকারখানা থেকে নিঃসৃত গ্যাসের সালফার মুক্তকরণ করার পদ্ধতিকে বলা হচ্ছে ফ্লু গ্যাস, না ডিসালফারাইজেশন বলা হয়। তাহলে এই ডিসালফারাইজেশনটা আমরা কিভাবে করতে পারি? এইটা গ্যাসটা যখন চিমনি দিয়ে বের হয়ে যাবে, ধরো এটা আমাদের একটা কারখানা। হ্যাঁ, এই কারখানার এই দিক দিয়ে ধোঁয়া বের হয় চিমনি, এই চিমনি দিয়ে বের হয়ে যাচ্ছে। এই চিমনি দিয়ে বের হওয়ার সময় চিমনির ভিতরেই বা কোনো এক জায়গায় গ্যাসটাকে যখন আমরা নিয়ে যাচ্ছি, তখন ওখানে হ্যাঁ এই প্ল্যান্টটা থাকবে, এই প্ল্যান্টটা থাকবে এফজিডি। এই প্ল্যান্টটার ভিতরে কি রাখতে হবে? প্ল্যান্টটা তেমন কোনো কিছুই না, এর ভিতরে থাকতে হবে ক্যালসিয়াম কার্বনেট। এই চেম্বারটার ভিতরে থাকতে হবে ক্যালসিয়াম কার্বনেট। যদি এর ভিতরে ক্যালসিয়াম কার্বনেট থাকে, সেটা গুঁড়া থাক আর দানা থাক আর পাউডার থাক, যাই থাক না কেন, ক্যালসিয়াম কার্বনেট যদি এর মধ্যে থাকে, তাহলে এর ভিতর দিয়ে যখন সালফার ডাইঅক্সাইডটা যায়, যাওয়ার সময় এটাকে ক্যালসিয়াম সালফাইড যৌগে পরিণত করে। দেখো, আর হয় কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। কার্বন ডাই অক্সাইডটা বের হয় চলে যায়, যাক, এটা আমাদের কোনো সমস্যা নাই, এটা আমাদের কোনো ক্ষতি করে না। কিন্তু সালফারটাকে আটকিয়ে দিল, লবণ বানিয়ে ফেললো। এখন এই ক্যালসিয়াম যে সালফাইডটা রয়েছে, সেই ক্যালসিয়াম সালফাইডটা, এইটা ওখানে কিন্তু পানি থাকে, ওখানে পানির মধ্যে ক্যালসিয়াম কার্বনেট গুঁড়া থাকে। সেখানে কিন্তু বাতাসও থাকে, বাতাস তো সব জায়গায় আছে। বাতাস আর পানির সংস্পর্শে বিক্রিয়া করে এই যে ক্যালসিয়াম যে সালফেটটা তৈরি হলো, সেইটা সমতা করলে ক্যালসিয়াম সালফেট আর হচ্ছে 2 অণু পানি। এইটার নাম কি বলতো? এইটার নাম হচ্ছে জিপসাম। তাহলে এফজিডি প্লান্টের ভিতর দিয়ে যখন সালফার ডাইঅক্সাইড গ্যাসটা যাবে, তখন সেটা প্রথমে ক্যালসিয়াম সালফাইড হবে, তারপরে সেই ক্যালসিয়াম সালফাইড পানির সাথে আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিপসামে পরিণত হবে। এই জিপসামটা মানুষের হাত পা ভেঙে গেলে প্লাস্টার করে দেয় কিনা মনে আছে তোমাদের? সাদা ওই জিনিসটার নাম হলো জিপসাম। জিপসাম এটা পাউডারের মতো থাকে, এটা মাটিতে না, এটা পানিতে দিয়ে কাদার মতো করে লাগিয়ে দিলে শক্ত হয়ে সিমেন্টের মতো হয়ে যায়। আবার ওই সিমেন্টের মধ্যে যদি পানি ঢেলে দাও, তাহলে গলে যায়, আবার ওটা সিমেন্টটা আউট হয়ে যায়। এই জন্য ওইটা দিয়ে প্লাস্টার করে দেয়। তো ওই যে জিপসাম তৈরি করা, এই জিপসামটা কিন্তু সিমেন্ট শিল্পে সিমেন্ট তৈরির সময় এই একটা উপাদান, কিন্তু এটা যোগ করা হয় জিপসাম সিমেন্টের মধ্যে। তাহলে যদি ওই ফ্লু গ্যাসটাকে আমরা জিপসামে পরিণত করি, তাহলে সেই জিপসাম আমরা বিক্রি করে অনেক টাকা পাবো। জিপসামটা কিনে নেয় সিমেন্ট কারখানার মালিকেরা।
ফলে কি হচ্ছে, আমাদের কোনো লস নাই, পরিবেশ বেঁচে গেল, পকেটে টাকা ঢুকলো। তাহলে এফজিডি প্ল্যান্টটা যদি থাকে তাহলে সালফারকে আমরা অবশ্যই অপসারণ করতে পারবো। আর এই নাইট্রোজেনকে আমরা অপসারণ আমরা না করলেও চলবে। তো নাইট্রোজেনকে আমরা অটোমোবাইল শিল্পে আমরা এটা হচ্ছে এক্সস্ট সিস্টেম, অর্থাৎ এক্সস্ট সিস্টেম মানে হচ্ছে যে যে যেটা দিয়ে গ্যাসটা বের হয়, মোটরসাইকেলের যে একটা ভোঁ ভোঁ করে যে পিছনে একটা যে সিলিন্ডার আছে না, ওইটা দিয়ে যখন গ্যাসটা বের হয়, সেখানেই ভিতরে হয়তো কোনো কিছু আছে, সেইখানেও আমরা ওইটাকে অ্যাবজর্ব করতে পারি। ওইটা যদি কোনো কারণে আমরা ওইটার সাথে অ্যামোনিয়ার সংস্পর্শে, বড় কারখানা হলে ওই গ্যাসটাকে আমরা অ্যামোনিয়ার ভিতর দিয়ে যদি চালনা করি, তাহলে সেটা কিন্তু অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে নাইট্রোজেনে পরিণত হয়। তাহলে আমাদের এনও গ্যাসটাকে দূর করার জন্য ওইটাকে আমাদের কি করতে হবে, এটা মোটরসাইকেলে সম্ভব না, কিন্তু বড় কারখানা যদি হয় তাহলে একটা এফজিডি প্ল্যান্ট থাকবে, আর গ্যাসটাকে বের করে দেওয়ার সময় অ্যামোনিয়ার সংস্পর্শে, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ভিতর দিয়ে যদি গ্যাসটাকে চালনা করা হয়, তাহলে সেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অ্যামোনিয়া আর এনও মিলে, NO2 না এনও, আর এখানে তো বাতাস থাকবে, বিক্রিয়া করে নাইট্রোজেন তৈরি করে, সেখানে নাইট্রোজেন হবে আর পানি হবে। এই নাইট্রোজেনটা বাতাসে আবার চলে গেল। নাইট্রোজেনের যৌগকে আমরা ক্ষতিকর প্রভাব মুক্ত এইভাবে আমরা করতে পারি।